আসসালামু আলাইকুম। বিজনেস স্কুলের বিবিএ ফার্স্ট ইয়ারের ক্লাসে সবাইকে স্বাগত। আমরা শিখতেছিলাম অ্যাকাউন্টিং এর ডিকশনারি অর্থাৎ শব্দার্থ শিখতেছিলাম। কারণ ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের সবচাইতে বড় সমস্যা হচ্ছে আমরা আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আর কি যে প্রবলেমটা হতো, শব্দার্থগুলো বুঝতে পারতাম না। এই জন্যই আসলে একটু কঠিন লাগতো। তো সর্বপ্রথম আমরা শব্দার্থগুলো আর কি ভালো করে বোঝার চেষ্টা করব। তো ভিডিওটা হয়তো বা কোনো এক সময় ইউটিউবে ফ্রিতে আপলোড করে দেওয়া হবে, তখন অনেকেই তোমরা আশা প্রকাশ করো যে ভাইয়ার কাছে এভাবে জুমে পড়বো, কিভাবে পড়তে হবে। প্রথমেই বলে নেই, এটা কিন্তু পে করে পড়তে হবে, ফ্রি না। অনলাইনে বিষয়টা অনেকেরই ধারণা যে সবকিছু ফ্রি। না, ফ্রি বলতে হচ্ছে যেগুলো তোমরা আমার রেকর্ডেড ক্লাস, পুরোনো ক্লাস যেগুলো, সেগুলো তো আসলে ইউটিউবে আপলোড করে দেওয়া হয়, ওগুলো তোমরা ফ্রিতে দেখতে পারবা, কোনো প্রবলেম নাই। বা এভাবে যদি জুমে লাইভে ক্লাস করতে চাও সেক্ষেত্রে অবশ্যই পে করে পড়তে হবে। এবং পে করে পড়তে যদি ইচ্ছুক থাকো সেক্ষেত্রে 01714421439, এটা আমাদের অফিসিয়াল ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। এটা জাস্ট মেসেজ দিবা, কল দিবা না। কল দিয়েও কোনো লাভ হবে না, বিকজ এটা আমার ম্যানেজারের কাছে থাকে, আমার কাছে খুব একটা থাকে না। ওকে, তো আমি চলে যাচ্ছি। গতদিন মেবি আমাদের ফিস ইনকাম পর্যন্ত হয়েছিল, রাইট? মনে আছে তোমাদের? ওই পর্যন্ত হয়েছিল। আচ্ছা, তারপরে তোমরা দেখতে পাচ্ছ কনসালটেন্সি ইনকাম, কনসালটেন্সি রেভিনিউ মানে কি? পরামর্শ আয়। মানে ধরো তুমি কোনো কিছু পরামর্শ দাও, ধরো তুমি একজন আইনজীবী, তুমি একজন কি আইনজীবী, তুমি মানুষকে আইনি পরামর্শ দিয়ে তুমি কি করবা? টাকা আর্ন করবা। তো সেখান থেকে হচ্ছে কনসালটেন্সি ইনকাম, এটা হচ্ছে ব্রিটিশ বা সনাতন। আর কনসালটেন্সি রেভিনিউ অর্থাৎ আধুনিক বা আমেরিকান। অ্যাপ্রেন্টিস প্রিমিয়াম, তাই তো? আচ্ছা, শিক্ষানবিশ সেলামি। শিক্ষানবিশ সেলামি জিনিসটা কি? সেটা হচ্ছে হলো, আমি যে তোমাদের কাছ থেকে তোমাদেরকে যে শিক্ষা দিয়ে যে আর্ন করতেছি, এটা হচ্ছে কি? শিক্ষানবিশ সেলামি আমার জন্য। আর আরেকটা আছে ব্যবসায়ের ক্ষেত্রে বলতে, ধরো তুমি যদি ধরো তোমার প্রতিষ্ঠানে অন্য কোনো প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গকে যদি তুমি করো, মানে কোনো কিছু শেখাও, সেখান থেকে তোমার যে আর্নটা হবে সেটা হচ্ছে কি? তোমার শিক্ষানবিশ সেলামি। গেইন অন সেলস অফ ফিক্সড অ্যাসেট, স্থায়ী সম্পত্তি বিক্রয় লাভ। হ্যাঁ, গেইন বলতে এখানে লাভকে বোঝাচ্ছে। সেলস অন ফিক্সড অ্যাসেট, অনেক সময় আমরা স্থায়ী সম্পত্তি বিক্রি করে দেই, বিক্রি করে যেটা পাই সেটা হচ্ছে কি? গেইন অন সেলস অফ ফিক্সড অ্যাসেট। প্রফিট অন কনসাইগমেন্ট, চালানি কারবারে, চালানি কারবার হতে লাভ। চালানি কারবার হতে লাভ জিনিসটা কি? এটা মনে হয় এর আগে একদিন বুঝাইছিলাম কি স্যার? ভিডিওতে আপনি ওই যে জাভেদার সময় এখানে বলছিলেন যে। আচ্ছা আচ্ছা, তারপরে এখানে আরেকবার একটু বুঝাই দিচ্ছি চালানি কারবার জিনিসটা কি, সংক্ষেপে বলতেছি। ধরো আমাদের এখানে বিখ্যাত হচ্ছে বগুড়ার দই। তো আমি মানিকের কাছে পাঠায় দিলাম, মানিক যেহেতু একজন ব্যবসায়ী মানুষ, মানিকের কাছে পাঠাই দিলাম, আমি 20,000 টাকা দই পাঠালাম। মানিককে আমি বললাম, মানিক তুমি এই দইগুলো যত টাকা বিক্রি করবা সেখান থেকে 10% কমিশন তুমি পাবা। তো মানিক আমার 20,000 টাকার দই তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে 30,000 টাকায় বিক্রি করলো। এই 30,000 টাকা যে বিক্রি করলো, 30,000 টাকার কত টাকা মানিক পাবে? 10%। 30,000 টাকা 10% কত? 3,000। মানিক 3,000 টাকা রেখে দিবে, রেখে দিয়ে আমাকে কত টাকা দিবে? 27,000। আমাকে কত টাকা দিবে? 27,000। এখন দেখো, আমি পণ্য পাঠালাম, দই পাঠালাম কত টাকার? 20,000 টাকার। 20,000 টাকার পণ্য পাঠিয়ে আমি কত টাকা পেলাম মানিকের কাছ থেকে? 27,000। তাহলে আমার লাভ হলো কত? 7,000। এই 7,000 টাকাই হচ্ছে আমার চালানি কারবারে প্রেরিত পণ্যে লাভ, চালানি কারবার হতে লাভ। ভাই একটা প্রশ্ন আছে। বলো।
ভাই এটা যদি ও 1,000 টাকা লাভে আর কি 21,000 টাকাতে বিক্রি করতো, আর ও যদি 10% কমিশন নিত, তাহলে কি আমার আপনার ক্ষতি চালানি ক্ষতি হতো, কারবারটা তাহলে চালানি ক্ষতি হতো? কারবারে ক্ষতি হতো। মানে ও ওরটা নিয়ে নিবে ও যতই হোক না ওরটা কেন। নিবে, আমার লাভ হোক লস হোক সেটা ওর সাথে কোনো কথা নাই, ও ওরটা নিবে। আচ্ছা, তাহলে স্যার টাকাটা কি মূলধন দিয়ে কাটা ছিল? ক্ষতি হলে তুমি ব্যয়ের ভিতরে লিখবা, মূলধন থেকে কেন কাটা যাবে? আর ব্যয় হলে তো আসলে মূলধন থেকেই ফাইনালি কাটা যায়, মানে ওই সরাসরি ওই যাবে যে না, সরাসরি কিন্তু যাবে না, মানে ব্যাপারটা হচ্ছে ক্ষতি হলে তোমার সেটা ব্যয়ের ভিতরে দেখাতে হবে। হ্যাঁ, আর আমরা তো শিখছি এটা পরিচালন আয়, কিন্তু এখানে তো অপরিচালন আয়ের মধ্যে দিচ্ছে। আচ্ছা, ইন্টারমিডিয়েটের বইয়ের লেখক গুলো এরা আসলে অদ্ভুত প্রকৃতির, বলবো আমি। এরা আসলে কি কি বিষয় আসলে কোত্থেকে পাইছে আমি জানি না। হিসাব বিজ্ঞানে পরোক্ষ পরিচালনা আয় বলে কোনো কিছু নাই, ভালো করে বোঝো। জাবির কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। হিসাব বিজ্ঞানে পরোক্ষ পরিচালনা আয় বলে কোনো কিছু নাই। এটা তুমি না ইন্টার এসএসসির বইতে দেখবা, নাই তুমি এসএসসির স্টুডেন্ট পড়াও না? জি ভাই, অন্যান্য আয় আর অন্যান্য ব্যয় আছে, ওদের কোনো ইয়া নেই। এসএসসির বইতে পরোক্ষ পরিচালনা আয় বলে কোনো কিছু আছে? না। না। অনার্সের বইতেও তুমি পরোক্ষ পরিচালনা আয় বলে কোনো কিছু পাবা না। কিন্তু এই ইন্টারের লেখকরা এটা কই পাইছে আল্লাহ জানে। এখন আমাকে ধরো, তোমরা যদি পরীক্ষাতে মার্ক পেতে চাও, আমিও কিন্তু তোমাদেরকে ইন্টারমিডিয়েটে শিখাইছি, বলছি পরোক্ষ পরিচালনা আয় হ্যাঁ বলছে, হ্যাঁ ভাই, যদিও আপনি স্পিডে দিছিলেন। হ্যাঁ, এবং আমি ডিটেলসও বলছিলাম, যেটা কিন্তু এসএসসির বইতেও নাই, অনার্সের বইতেও নাই। ওকে, আচ্ছা। কন্ট্রা রেভিনিউ অ্যাকাউন্ট, বিপরীত রাজস্ব আয় বা বিপরীত আয় হিসাব, কথা বুঝতে পারছো? যেমন ধরো বিক্রয় ফেরত, কি বিক্রয় বাট্টা। বিক্রয় ফেরত, বিক্রয় বাট্রা, মানে দেখো বিপরীত ব্যয় বিপরীত আয় জিনিসটা কি? তাহলে তুমি বিক্রি করছো, তোমার কি হয়েছে? আয় হয়েছে। তুমি বিক্রি করছো, তোমার কাস্টমারের পছন্দ হয় নাই, সে তোমাকে পণ্যটা কি করে দিছে? ফেরত দিয়ে দিছে। এটা কি তোমার? এটাও কিন্তু তোমার বিক্রয়, এটাও কিন্তু তোমার আয়, তবে এটা কি আয়? বিপরীত আয়, কারণ এটা তোমার আয়কে কি করে দেয়? হ্রাস করে দেয়। হ্রাস করে দেয়। ডিসকাউন্ট অ্যালাউড মঞ্জুরকৃত বাট্রা বা সেলস ডিসকাউন্ট, বিক্রয় বাট্রা, এটাও কি তোমার বিক্রয়ের পরিমাণ কি করে দেয়? হ্রাস করে দেয়। কস্ট, ব্যয়, সুনির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য যে ত্যাগ স্বীকার করা হয় তাই ব্যয়। ওকে, আচ্ছা। এক্সপেন্স, খরচ, এটা আমি একটু বিস্তারিত বুঝাই দিচ্ছি। এক্সপেন্স, খরচ, মুনাফা জাতীয় ব্যয়ের সম্পূর্ণ ও মূলধন জাতীয় ব্যয়ের শুধুমাত্র উত্তীর্ণ বা ব্যবহৃত অংশ যার উপযোগ আছে তাই খরচ। লস, ক্ষতি, মুনাফা জাতীয় ব্যয়ের সম্পূর্ণ বা মূলধন জাতীয় ব্যয়ের শুধুমাত্র উত্তীর্ণ বা বিনষ্ট অংশ যার কোনো উপযোগ নেই তাই ক্ষতি। এটা দেখো আমি একটু ডিটেলসে বলি। এটাকে কস্টকে কখনো সম্পত্তি হিসেবে বিবেচনা করা হয়, কখনো ব্যয় হিসেবে বিবেচনা করা হয়। যেমন দেখো, মূলত এটা ম্যাক্সিমাম টাইম এটা ব্যয় হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু কখনো কখনো এটা সম্পত্তি ভাবেও ধরা হয়। যেমন ধরো, আমি একটা, আচ্ছা ভিডিওটা একটু বড় করে নেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, স্টপ শেয়ার দিয়ে নেই। দেখো এটা একটা তোমাদের হয়তো বা ধরো এটা একটা খাতা, এটা যদিও প্যাড, এটা কি খাতা। এখন দেখো এই খাতাটা যদিও একটা পৃষ্ঠা লেখা হয় নাই, ধরো আমি 2-1 পৃষ্ঠা লিখলাম, ধরো আরো 2-1 পৃষ্ঠা লিখলাম, ধরো একটা দাগ দিছি। ওকে, এই যে এই খাতাটা আমি তৈরি করছি, সরি কিনছি, এটা আমার ব্যয়, এটা আমার কি? ব্যয়। যেমন দেখো ম্যাক্সিমাম স্টুডেন্ট মনে করে ব্যয় এবং খরচ এক জিনিস। ম্যাক্সিমাম স্টুডেন্ট কি মনে করে? ব্যয় এবং খরচ ভাই ইন্টারমিডিয়েট পর্যন্ত এরকম মনে করানো হয়, এর জন্য না না না, যারা মনে, কেন তুমি ইন্টারমিডিয়েট মনে, আমি তো আমার স্টুডেন্টকে মনে করাই না, যারা জানে না তারা ওরকম মনে করায়। এটা একটা ইতিহাস আছে, ইতিহাসটা হচ্ছে আমি আমার একটা স্টুডেন্টকে শিখাইছি এই ব্যয় এবং খরচ কিন্তু এক জিনিস না, এটা কিন্তু ভিন্ন। স্কুলের স্টুডেন্ট,
ও ক্লাস 10-এ পড়তো তখন। তো ওর বাড়ি হচ্ছে বরিশাল। বরিশালে তো একটু ধরো কি হয়, একটু চালাক চতুর হয়। এটা নেগেটিভ অর্থে বললাম না। বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে মানুষকে হাবা গোয়া, ছেলেটা খুব সহজ সরল রে, বোকা শোকা একদম। দেখবা খুশিতে মনে করে দাঁত কেলাইছে। খুশিতে কি করে, বোকা শোকা বললে খুশিতে কি হয়, দাঁত কেলায় না, মানে খুব খুশি হয়। কাউকে বোকা বলে সে কি হয়, খুশি হয়। খুশি। বাট কাউকে যদি চালাক বলা হয় সে কিন্তু রাগ করে। মানে কি একটা প্র্যাকটিস আমাদের মধ্যে। চালাক হওয়াটা কি অপরাধ নাকি বোকা হওয়া অপরাধ? বোকা হওয়া। বোকা, তুমি বোকা কেন হবা? অবশ্যই তুমি চালাক হবা। ওকে, ধরো এটা আমার কি ব্যয়। আচ্ছা ওই মেয়েটার কথা একটু বলি। তো ওকে আমি শিখাইছি ব্যয় এবং খরচ কিন্তু আলাদা। তো এখন ওকে শিখাই দিছি। এখন ও যায় স্কুলে, ওর ম্যাডাম ছিল অ্যাকাউন্টিং এর, ম্যাডামকে জিজ্ঞাসা করছে, আচ্ছা ম্যাডাম ব্যয় এবং খরচ কি এক নাকি ভিন্ন? তোর কি মাথা টাথা নষ্ট হয়ে গেছে? ব্যয় এবং খরচ তো একই জিনিস। এখন ও আর কি একটু মুচকি হেসে, মানে ও বুঝছে ম্যাডাম পারে না। ও খুব খুশি হয়ে গেছে যে ম্যাডাম পারে না, ও পারে। বুঝতে পারছো? তারপরে এখন ও এসে বলতেছে, ভাইয়া জানেন ম্যাডাম না ব্যয় এবং খরচ যে আলাদা এটা জানে না। তাই আমি বললাম ঘটনা কি? তখন বলতেছে, আমি ম্যাডামকে জিজ্ঞাসা করছি, ম্যাডাম বলে যে তুই কি পাগল হয়ে গেছিস, ব্যয় এবং খরচ তো এক জিনিস। তাই আমি বললাম যে তুই একটু বুঝাই দিতি। তখন ও কি বলতেছে শোনো, ওর কথা শুনে আমি আসলে অবাক হয়ে গেছি। ও বলতেছে, আমি তো বুঝাই দিতাম তাহলে অন্যরা শিখে যাইতো না। কথা বুঝতে পারছো? ও বলতেছে কি, আমি যদি বলে দিতাম তাহলে তো অন্যরা যারা ছিল ওরাও তো শিখে যাইতো, এই জন্য আমি বলিনি। ম্যাডামেরও শেখার দরকার নাই, অন্য কারো শেখা। আমি জানি, আমি চুপ করে বসে আছি, আমি কাউকে বলবো না। তো দেখো ব্যয় এবং খরচটা, এটা যদি তুমি ম্যাক্সিমাম, তুমি যদি বাইরের কোনো মানুষকে যদি বলো যে ব্যয় এবং খরচ ভিন্ন, তাহলে তারা তোমাকে কিন্তু মারতে পারে। এটা বাইরে আবার বলো না। হ্যাঁ, ধরো ব্যয় কি, এই যে তুমি খাতাটা কিনছো, এই খাতাটা কেনা হচ্ছে কি তোমার ব্যয়। ধরো তুমি এই যে, ধরো এই পৃষ্ঠাগুলো লিখছো, এই দেখো হালকা হয়তো বা দাগ দেখা যাচ্ছে। হ্যাঁ, হালকা হয়তো দাগ দেখা যাচ্ছে। এই যে তুমি এটা যে কিনছো, মানে লিখছো, ধরো যতগুলো পৃষ্ঠা তুমি লিখছো, এটা হচ্ছে তোমার কি খরচ। খরচ যতটুকু লিখছো এটা তোমার কি খরচ। আর ধরো লেখার আগেই ধরো একটা পৃষ্ঠা ছিঁড়ে গেল। কার ওইখান থেকে শব্দ হয়? প্লিজ একটু অডিওটা অফ করো না। একটা পৃষ্ঠা কি হয়ে গেল? ছিঁড়ে গেল। এটা হচ্ছে ক্ষতি। এটা কি? ক্ষতি। আর যতটুকু এখনো তুমি ব্যবহার করনি, অর্থাৎ এই যে বাদবাকি যে পৃষ্ঠা আছে এগুলো, যতটুকু তুমি এখনো ব্যবহার করো নাই, যেগুলো তুমি ভবিষ্যতে ব্যবহার করতে পারবা, অতটুকু হচ্ছে তোমার সম্পদ। আমি কথা বুঝতে পারছি? জি জি। ব্যাপারটাই ক্লিয়ার? ব্যয় খরচ ক্ষতি, এই বিষয়টাকে আমি ক্লিয়ারলি বুঝতে পারছি? জি ভাই, এটা তো সংজ্ঞা জানতাম, কিন্তু ওই আমি যদি প্রয়োগের বলি ক্ষেত্রে যে ব্যয়, স্টপ, ব্যয়ের যে অংশটুকু ব্যবহার করা হয়েছে, ব্যবহৃত অংশটুকু হচ্ছে কি খরচ। ব্যবহারের আগে যেটা নষ্ট হয়ে গেছে, উপযোগিতা নষ্ট হয়ে গেছে, আর যেটা এখনো তুমি ব্যবহার করনি, সম্পদ। এখন দেখি এরকম একটা উদাহরণ কে দিতে পারবা? একটা মাত্র উদাহরণ নিব, কে দিতে পারবা? দাও দেখি। ভাই আমি পারবো। আচ্ছা, এটা একটা মজার ব্যাপার বলি। আমি একটা চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে, অর্থাৎ ডেমো ক্লাসে স্টুডেন্টদেরকে এটা আর কি আমি বুঝাই দিছিলাম। তারা আসলে অনেক খুশি হয়েছিল আর কি। কথা বুঝতে পারছো? তো ফাইনালি আই গট দ্য জব। হ্যাঁ, আমি চাকরিটা পেয়ে গেছি। সেখানে আমি দুইটা জিনিস পড়াইছিলাম, মানে ডেমো ক্লাসে। একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে সেই বিখ্যাত হাতের ইশারায় ব্যাংক সমন্বয় বিবরণী। ভাই নতুন যেখানে এইখানে এটা শেখাইছেন সেটা বলতেছেন? হ্যাঁ। না ভাই, আপনার আগের ইন্টারভিউতে একবার জিজ্ঞাসা করছিল না ব্যয় খরচ করতে কোনগুলা, আপনি একটা ভিডিও দিছিলেন। ওইখানেও এটাই শিখাইছিলাম, এখানেও এটাই শিখেছিলাম। বিকজ এগুলোতে অল্প সময়ের ভিতরে কি মানুষকে অনেক মজা দিয়ে শেখানো যায়।
তোমরা এই যে জিনিসটা শিখলা যে ব্যয় এবং ক্ষতি আলাদা, একটা মজা লাগতেছে না, একটা ভালো লাগা কাজ করতেছে না? জি ভাইয়া। মানে জাস্ট ওইখানে তো ধরো শিক্ষকরা থাকেন বা ধরো আরো অনেকেই থাকেন, মানে কর্তৃপক্ষ থাকে। ধরো কর্তৃপক্ষ যদি খুব সহজে একটা বিষয় বুঝে যায় তখন কিন্তু তোমার প্রতি একটা কি থাকে। আর কর্তৃপক্ষের লোকজন তো ওরা তো আসলে কমার্স টমার্স ওইভাবে বোঝে না। তুমি ধরো এমন একটা টপিক তোমার সিলেক্ট করা উচিত, ভবিষ্যতে সবাই চাকরি টাকরি করবা, যে টিচিং প্রফেশনে আসতে চাও, সেক্ষেত্রে তোমাকে এমন একটা টপিক সিলেক্ট করা উচিত যে টপিকটা সব শ্রেণীর মানুষ বুঝবে। এই যে আমি যে জিনিসটা অ্যাকাউন্টিং এ যে বিষয়টা তোমাদেরকে শেখালাম সেটা সব শ্রেণীর মানুষ বুঝবে না? জি ভাই। জি ভাইয়া। এটা ধরো আমি যদি একটা সায়েন্সের স্টুডেন্টকে বোঝাই, সে বুঝবে না ব্যয় খরচ ক্ষতি কিভাবে আলাদা। জি স্যার। তো জি। এই জন্য আমি কি ওদেরকে খুব সন্তুষ্ট করতে পারছিলাম। ওকে, আচ্ছা। তো কেউ একটা উদাহরণ দাও দেখি, কে উদাহরণ দিবা বলো। ভাই আমি দিব। আচ্ছা তুমি তো পারবাই, তুমি বাদে, তোমাকে তো আগেই বুঝাইছে এগুলো, তুমি বাদ দিয়ে। অন্য কেউ, জাবির বাদে। জাবি দিতে পারবে আমি জানি, বিকজ ওকে ইন্টারমিডিয়েটে এগুলো শেখানো হয়েছে। কারো মাথায় আসতেছে না? স্যার আসতে আমি একটু মজা করে বলো বলি। বলো। ভাইয়া গাড়ি গাড়ি দিয়ে অর্পা উদাহরণ বলো, দেওয়া যায়। অর্পা। স্যার ঘরের আসবাবপত্র দিয়া হইলে মানে নিত্য যে মানে ব্যবহার করা জিনিস দা বললে হইব। দেখি বলো দেখি হয় কিনা। না স্যার আমি বলবো। কি একটা স্যার বলো। যেমন স্যার পানির কলম বোতল। স্যার। আচ্ছা পানির বোতল দিয়ে কে দিতে চায় দেখি, পানির বোতল দিয়ে দাও। স্যার আমি। বলো। কলমটা দেই স্যার। না স্যার পানির আমি বোতল দিয়ে দাও, বলবো। পানির বোতল, এটা দিয়ে বেটার হবে। স্যার ইয়া যেটা স্যার কিনছি এটা স্যার মানে যেটা কিনছি এটা ব্যয়, আর যেটা খাওয়াই সেটা খরচ, আর স্যার যেটা ফেলে দিছি এটা ক্ষতি, আর যেটা বাদ বাকি আছে সেটা সম্পদ। ভেরি গুড। আচ্ছা যাই হোক, সবচেয়ে মজার ব্যাপার কি জানো, আমি কেন পানির বোতলের কথা বললাম? আমি যখন কর্তৃপক্ষের একজনকে জিজ্ঞাসা করছিলাম যে আপনি বুঝতে পারছেন বিষয়টা, বলছে হ্যাঁ বুঝতে পারছি। তা বলছে প্লিজ একটা মানে উদাহরণ দেন, এক্সাম্পল দেন। তার সামনে বোতল ছিল, সেই বোতলটা দিয়ে তিনি কি দিছিলেন, ধরুন। উদাহরণটা দিছিলেন। এই জন্য আমি বললাম যে পানির বোতল দিয়ে দেখি ওনার সাথে মেলে কিনা। আর যাই হোক, স্যার আমার সামনেও আছে স্যার। আচ্ছা আচ্ছা এই জন্যই তুমি দিতে পারছো। আচ্ছা ওকে, জি স্যার। আচ্ছা ওকে। পারচেজ মানে ক্রয়, ক্রয় এই বিষয়টা সম্পর্কে আমাদের অনেকের মধ্যেই ভুল ধারণা আছে। ক্রয় জিনিসটা কি, ওকে আমি একটু আলোচনা করতেছি, বাদ বাকিটা তোমরা আমার ক্রয় সংক্রান্ত যে জাবেদা আছে ওইটা একটু বুঝে নিবা, ভিডিও দেখবা। ক্রয় বলতে সাধারণ মানুষ মনে করে যে কোনো কিছু ক্রয় করলেই সেটা ক্রয়। এটা সাধারণ মানুষের চিন্তা ভাবনা, তারা বুঝলে তাদের কোনো ক্ষতি নাই। বাট আমরা যারা হিসাব বিজ্ঞান করি তারা যদি যে কোনো কিছুকে ক্রয় মনে করি তাহলে কিন্তু হবে না। না। যে কোনো কিছুকে ক্রয় মনে করা যাবে না। হিসাব বিজ্ঞানে কিন্তু ক্রয়ের সংজ্ঞা আলাদা। হিসাব বিজ্ঞানে ক্রয় বলতে বোঝায় তুমি যে জিনিসটা বিক্রয় করার উদ্দেশ্যে ক্রয় করবা সেটা তোমার ক্রয়। যেমন আমি মানিকের ব্যবসা প্রতিষ্ঠানের কথা যদি বলি, মানিকের দোকানে চিপস চানাচুর চাল ডাল সবই আছে, রাইট? মানিক আসো ক্লাসে? জি 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 আচ্ছা। আছি। মেবি একটা ফ্রিজও আছে আইসক্রিম টাইসক্রিম বিক্রি করার জন্য, একটা হ্যাঁ ফ্যান আছে, আছে, ফ্রিজ আছে, রাইট? ফ্যান আছে। আচ্ছা। জি আছে কিছু সেলফ আছে। আছে। দেখো চিপস চানাচুর বিস্কুট টিস্কুট এগুলো যেগুলো আছে এগুলো কিন্তু মানিক ক্রয় করছে কেন? বিক্রয় করার উদ্দেশ্যে। বিক্রির উদ্দেশ্যে। বিক্রয় করার উদ্দেশ্যে। এগুলো তো সে যখন ক্রয় করবে সেটা তার ক্রয়। বাট তার যে ফ্রিজটা আছে সেটি কি ফ্রিজটা সে বিক্রি করবে? না না ভাই। ফ্যানটা আছে ফ্যানটা সে বিক্রি করবে? না। জি না ভাই। তারপর সেলফ যে আছে সেলফটা সে বিক্রি করবে? না। না না। তার মানে এই সেলফ এগুলো কিন্তু তার ব্যয় না। হয় যার নাই। বাসা থেকে কথাবার্তা আসতেছে সে প্লিজ অডিওটা অফ করে রাখো। এতটুকু ভদ্রতা তোমাদের কাছে আমি আশা করতেই পারি। যার ওখানে শব্দ হচ্ছে, তোমরা আজকে বিয়ে করলে 1 মাস পরেই শুভ সংবাদ চলে আসবে, তোমরা যথেষ্ট ম্যাচিউর। কি বলো?
আল্লাহ যদি চায়। জি ভাই। আচ্ছা, যাই হোক, তোমার কনফিডেন্স মনে হয় অনেক বেশি না তমাল? জি ভাই। আচ্ছা, এত কনফিডেন্সের কারণ কি? অভিজ্ঞতা আছে? না, অভিজ্ঞতা নাই, আচ্ছা আচ্ছা, বন্ধুর ভবিষ্যৎ অভিজ্ঞতা প্ল্যানিং আছে। আছে। হ্যাঁ, ও বুঝলেন। আচ্ছা আচ্ছা, তো বন্ধুর অভিজ্ঞতা থেকে তোমার বুঝলে হবে যে তোমার কি হয়েছে। আচ্ছা, তো দেখো, পারচেজের সংজ্ঞাটা কি আমরা বুঝতে পারছি? পারচেজ কি? জি জি স্যার। জি জি ভাই। আমি বলি, হ্যাঁ বলো। আমরা বিক্রয়ের উদ্দেশ্যে যা কিছু ক্রয় করি সেটা হচ্ছে আমাদের ক্রয়। আর বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয়কৃত যেগুলো পণ্য আমরা বিক্রি করব সেগুলো হচ্ছে বিক্রয়। স্যার আমার হ্যাঁ একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। স্যার যেহেতু আমরা দোকানে এসে ফ্রিজটা কিনলাম, ওটা তো আমাদের ক্রয়, কিন্তু এটা তো সম্পদ, তাহলে এটা কি ইয়েস, ক্রয় না? না ওটা ক্রয় না, ওটাকে তোমাকে সম্পদ হিসেবে বিবেচনা করতে হবে, ওটা ক্রয় হিসেবে লেখা যাবে না। ওকে, জি স্যার। আচ্ছা। ক্যারিজ ইন মানে ক্রয় পরিবহন, ফ্রেইট ইন, ট্রান্সপোর্টেশন ইন মানে ক্রয় পরিবহন। দেখো ক্রয় পরিবহনের কতগুলো শব্দ, ক্যারিজ ইন, ফ্রেইট ইন, ট্রান্সপোর্টেশন ইন। আর এগুলোর সাথে জাস্ট আউট যোগ করলে কি এটা হচ্ছে ক্রয় পরিবহন, আর আউট যোগ করে দিলে কি বিক্রয় পরিবহন। ক্যারিজ আউট, ফ্রেইট আউট, ট্রান্সপোর্টেশন আউট। বুঝতে পারছি? জি স্যার। জি ভাই। ওয়েজেস মজুরি, পাওয়ার শক্তি, হিট উত্তাপ, গ্যাস এগুলো তো বুঝোই, এগুলো কি বুঝাই দিব? ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স উৎপাদন খরচ, কয়েল কয়লা, রয়্যালিটিস সত্ত্ব ভাড়া, প্রদান করলে খরচ, পাওয়া গেলে আয়। আবু জাবির মেবি রয়্যালিটি কি জিনিস এটা জিজ্ঞাসা করছিলা, আমি বলছিলাম যখন আসবে তখন আমি কি বুঝিয়ে দিব। তোমাদের কপিরাইট, পেটেন্ট এগুলোর ব্যাপারে বুঝাইছিলাম, মনে আছে? জি ভাই। জি স্যার। আচ্ছা, কপিরাইট, পেটেন্ট এগুলো কিন্তু আমাদের সম্পদ। কথা বলো ঠিক কিনা? জি জি। জি আচ্ছা, জি স্যার। জি স্যার। ধরো তুমি একটা বই লিখলা, বই লেখার পর তুমি যদি এককালীন কারো কাছে কি করে দিলা, বিক্রি করে দিলা, সেটা তার কপিরাইট, তার ইয়া হয়ে গেল, সেটা তার কি সম্পদ হয়ে গেল। জি। এগুলো মানে এগুলো কন্ডিশন বিভিন্ন ভাবে হয়। ধরো কন্ডিশনটা এমন হতে পারে তোমার কাছ থেকে এককালীন কিনে নিবে, তোমাকে আর কোনো টাকা পয়সা দিবে না, এটা হচ্ছে কি কপিরাইট। ওকে, এটা কি কপিরাইট। কথা কি বুঝো না? রেসপন্স দাও না কেন? কপিরাইট। কপিরাইট। জি ভাই। আচ্ছা, শর্তটা এমন যে তোমাকে এখন কিছু টাকা দিবে, ধরো তোমাকে এখন 10 লক্ষ টাকা দিবে। ধরো তোমাকে বললো তুমি যদি এককালীন বিক্রি করে দাও তাহলে তোমাকে 50 লাখ টাকা দিবে। ভালো করে বুঝো, জি। এককালীন দিলে কত দিবে? 50,000। লাখ, 50 লাখ, তাহলে এটা হচ্ছে কপিরাইট। আবার যদি কন্ডিশনটা এমন হলো যে তোমাকে এখন দিবে 20 লাখ, আর বাদ বাকিটা যতদিন বই সেল হবে অতদিন তার যতগুলো বই বিক্রি করবে তার 10% দিবে, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যেটা তোমাকে 20 লাখ টাকা দিল এটা হচ্ছে কি কপিরাইট। আর এই যে প্রত্যেকটা পণ্য উৎপাদনের জন্য প্রত্যেকটা প্রোডাক্টে যে তোমাকে 20% করে দিবে, এটা হলো কি রয়্যালিটি। কথা কি বলতে পারছি? জি জি স্যার। জি ভাই। যেটা এককালীন দেওয়া হয় সেটা কপিরাইট, আর যেটা উৎপাদনের টাইম, ধরো তুমি যতগুলো পণ্য উৎপাদন করবা তার উপরে যখন একটা অ্যামাউন্ট এটার লেখককে দেওয়া হবে সেটা হচ্ছে কি রয়্যালিটি। এবং রয়্যালিটি নামটা কেন জানো? রয়্যালিটি ইনকাম মানে কি জানো? রাজকীয় ইনকাম। এটা একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা শুনবা নাকি শুধু জাস্ট মুখস্থ করবা? বলেন ভাই। আচ্ছা, রয়্যালিটি ইনকাম বলতে রাজকীয় ইনকাম বোঝায়। যেমন দেখো, ডাক্তারের ছেলে কি ডাক্তার হবে এমন কোনো গ্যারান্টিস আছে? বা ডাক্তারের ছেলে যত টাকা ইনকাম করবে ডাক্তার যত টাকা ইনকাম করবে ওই ডাক্তারের ছেলে অত টাকা ইনকাম করবে, এরকম কোনো ইয়ে আছে?
না না। জি না। কিন্তু রাজার ছেলে রাজা রাজা হবে রাজা হবে, কিন্তু ডাক্তারের ছেলে কি ডাক্তার হবে? না না। এরকম ধরো তুমি একজন গায়ক বা তুমি একজন লেখক, ধরো তুমি হুমায়ুন আহমেদের মেয়ে, ধরো কথার কথা, তো উনি যে মারা গেছেন এর জন্য হয়তো বা ওনার নতুন বই কি হবে না, বের হবে না, ইনকামটা একটু কমে যাবেন, কিন্তু তার বর্তমানে যে বইগুলো বাজারে চলতেছে সেগুলো থেকে যে পার্সেন্টটা আসবে, উনি বেঁচে থাকলেও যে পার্সেন্ট আসতো, উনি যে মারা গেছেন তাও সে পার্সেন্ট তারপরেও সেই পার্সেন্ট হারে কি তুমি পেয়ে যাবে। অর্থাৎ এই বইটা যতদিন বাজারে চলবে ততদিন তুমি কি টাকা পেতে থাকবা, তোমার বাবা হুমায়ুন আহমেদ বেঁচে থাকুক না বা থাকবো। না থাকুক। যেমন ওই যে রয়্যালিটির ক্ষেত্রে রাজার ছেলের ক্ষেত্রে কি, রাজ্য যতদিন থাকবে, তোমার বাপ রাজা বেঁচে থাকুক বা না থাকুক, বংশ পরম্পরায় তোমরা কি, রাজ্য যদি থাকে তাহলে তোমরা রাজকীয় ইনকাম ঘরে বসে থেকে কি পেয়ে যাবা। যেমন ধরো আমার ইউটিউব থেকে যে আর্ন আসে হালকা পাতলা কিছু ডলার আর কি আসে, মাসে 2-3 হাজার টাকা, আমি যদি মারা যাই আমার ভিডিওগুলো যদি তোমরা দেখতেই থাকো তাহলে কি ওই টাকা আসা কি বন্ধ হবে কোনোভাবে? না না। জি না। এটাও কিন্তু কি না, রয়্যালিটি স্যার। ইনকাম, যে তুমি পৃথিবীতে থাকো বা নাই থাকো, ভিডিও যতদিন মানুষ দেখবে তোমার ডলার ততদিন আসতেই থাকবে। থাকবো। আশা করি রয়্যালিটিস কি জিনিস বুঝতে পারছি। জি। 50,000 সাবস্ক্রাইবার পুরো গেলে তো হয়, আপনি কি পাইছেন ওই যে প্লে বাটন? প্লে বাটন 50,000 দেয় না, 1 লাখে দেয়। লাখে 1 লাখ। আচ্ছা আমার 61,000 হয়েছে, 62,000 মনে হয়ে যাবে, দাঁড়াও দেখি কয়টা, 62,000 কাছাকাছি এখন মনে হয়, না 62,000 হয়ে গেছে মনে হয়। আচ্ছা লুব্রিকেন্ট, এটা তো বুঝোই, ট্রেড এক্সপেন্স কারবার খরচ, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেলস, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। আচ্ছা 62,274 জন এই মুহূর্তে। আচ্ছা আচ্ছা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় জিনিসটা কি, এটা আমাদেরকে বুঝতে হবে। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কি আর বিক্রিত পণ্যের ব্যয় কি? অডিওটা প্লিজ অফ করো, যার ওখান থেকে খটখট শব্দ হচ্ছে, আমার ভালো লাগতেছে না কিন্তু বিষয়টা। এটা অনেকক্ষণ যাবত হচ্ছে, বারবার বলা সত্ত্বেও কিন্তু খটখট শব্দটা হচ্ছে। আচ্ছা কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেলস, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় জিনিসটা কি দেখো, তুমি ধরো 10,000 টাকার পণ্য বিগত হিসাবকালে তোমার কাছে ছিল, কত টাকার পণ্য ছিল? 10,000। 10,000 টাকার পণ্য। 10,000। নতুন করে তুমি আরো 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করলা, তাহলে যেটা থাকলো সেটাই হচ্ছে কি তোমার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। ব্যয়। মানে তোমার কাছে বিষয়টা বিক্রয় বুঝিনি। করার মতো কতগুলো পণ্য আছে? স্যার আমিও বুঝিনি। ধরো তুমি 10,000 টাকার আবার- পণ্য, ধরো তোমার কাছে 10,000 টাকার পণ্য আগে থেকেই ছিল, মানে বিগত হিসাবকালে যেগুলো বেচা হয়নি সেগুলো তোমার এই হিসাবকালে কি 10,000 টাকার পণ্য ছিল। জি। এখন ওই 10,000 টাকার পণ্য দিয়ে কি তোমার ব্যবসা চলবে নাকি আরো পণ্য ক্রয় করতে হবে? আরো পণ্য আরো ক্রয় করতে পণ্য- হবে। তুমি আরো 1 লক্ষ আরো টাকার পণ্য কিনতে ক্রয় হবে। করলা, তাহলে এই হিসাবকালে তোমার বিক্রয় করার মতো পণ্য কতগুলো? 1,10,000। 1 লক্ষ 10,000। 10,000। এটাই হচ্ছে কি তোমার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। কথা কি স্যার এই ক্লিয়ার? 1,10,000 টাকা ক্লিয়ার। এটাই হচ্ছে কি বিক্রয়যোগ্য, তোমার কাছে বিক্রয় করার মতো কতগুলো পণ্য আছে, বিক্রয় করার মতো 1,10,000 টাকা পণ্য রয়েছে এখনো। এটাই হচ্ছে কি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। জি, সাথে জি, তুমি যাটা বুঝতে করতে পারছি। পারো, জি স্যার। আমাদের যে এই পণ্য ক্রয় সংক্রান্ত যে আরো কিছু খরচ আছে এগুলো কি করতে হবে, যোগ করে দিতে হবে। যোগ করতে হবে। ওকে, এটা হচ্ছে কি বিক্রয়যোগ্য জি। পণ্যের ব্যয়। এখন দেখো এই হিসাবকালের শেষে তুমি দেখলা তোমার কাছে আর 5,000 টাকার পণ্য আছে। কত টাকার পণ্য আছে?
5,000 5,000 টাকার পণ্য। তাহলে তুমি কত টাকার পণ্য বিক্রি করে দিয়েছো তমাল? 1,15,000 5,000 1,05,000। তাহলে তোমার বিক্রিত পণ্যের ব্যয় কত? বিক্রিত পণ্যের ব্যয় তাহলে 1,05,000। ভেরি গুড। সবাই বুঝতে পারছো কিনা? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় আর বিক্রিত পণ্যের ব্যয় আমি কি বুঝতে পারছি? জি স্যার। স্যার কারো কি কোনো কোশ্চেন আছে? না স্যার বুঝছি না। ওকে, আমার একটা সবাই তাহলে প্রশ্ন একসাথে আছে। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো ভাইয়া। এভাবে দেখো আমাদের অ্যাকাউন্টিংটা শিখতে হবে কি দিয়ে? তোমরা অনেকে হয়তো ভাবতেছো যে ভাইয়া এতদিন হয়ে গেল আপনি এখনো অঙ্ক করানো শুরু করেননি, কবে আর করবেন? এরকম অনেকেই ভাবতে পারো। একটা কথা মনে রাখবা, আমি যে বিষয়গুলো তোমাদেরকে বুঝাই দিচ্ছি এগুলো যখন তোমরা বোঝা কমপ্লিট হয়ে যাবে তোমাদের অ্যাকাউন্টিং জাস্ট আমি একটা ইয়া করব, যে একটা চাবি মাইরা দিছে সাইরা জনম ভরা চলিতাছে, একটা গান আছে না? জি জি। কি জানি একটা গান আছে না? এই শব্দ কার কাছে? চাবি মাইরা দিছে সাইরা জনম ধরে। তার আগের লাইনটা কি? মন আমার দেহ ও মন আমার দেহ গড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বানায় আছে। তারপর কি? একখান চাবি মাইরা দিছে সাইরা জনম ভরে চলিতাছে মন আমার দেহ ঘড়ি। গানটা এরকম। তো দেখো জি, আমি জাস্ট তোমাদেরকে চাবি মারার মতন উপযোগী করে তুলতেছি। জাস্ট 1 মাস তোমরা বেসিকটা শেখো। আর আমি জাবেদার যে ভিডিওগুলো তোমাদেরকে দিছি সেগুলো কি রেগুলার দেখতেছো? আমি পাইনি। জি ভাই। আচ্ছা, ভাই আমি একটা নোট দেওয়ার কথা ছিল, দাওনি কেন ক্যাপ্টেন মানিক? আমি দেইনি আসলে, আজকে থেকে ক্যাপ্টেন দায়িত্ব পালন করছি তাই আর কি। তোমাকে তো গত দিনই দিতে বলতাম, তোমার ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়ার আগেই তোমাকে বলছিলাম তুমি দিয়ে দিবা। জি জি আচ্ছা, আজকে থেকে দিব। ওকে, সবকিছু দিয়ে দিবা, পূর্বে সবকিছু দিয়ে দিবা। ওকে, একটা যাবে দেবে। জি আচ্ছা। তো এভাবে যদি আমরা পড়তে থাকি তাহলে দেখবা অ্যাকাউন্টটা পড়ে কি মজাটা পাও, কোনো প্রবলেমই হবে না। ওকে।